এটা 1940 সালের গল্প, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং এই সময় হিটলারের সেনাবাহিনী নরওয়েতে আক্রমণ করে এবং অনেক মানুষকে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এর সাথে মূল্যবান জিনিসপত্র জার্মানরা দখল করে নেয়। এর 3 বছর পর অর্থাৎ 1943 সালে নরওয়েতে ব্রিটিশ সেনাবাহিনী দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় আর তাদের শেখানো হয় যে কিভাবে জার্মান সেনাবাহিনী সামরিক ঘাঁটি এবং বিমান বাহিনী ধ্বংস করতে হবে। এরপর 12 জন সৈনিককে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়, তাদের পুরো সম্মানের সাথে মিশন সম্পূর্ণ করার জন্য পাঠানো হয়। এর 3 মাস পর বাকি 11 জন জার্মান সেনাবাহিনী দ্বারা নিহত হয়। আর এখানে আমাদের 3 মাস আগের দৃশ্য দেখানো হয়, যখন জার্মান সেনারা ওই 12 জনকে চারদিক থেকে আক্রমণ করে এবং 11 জনকে বন্দী করে। কিন্তু ওই সৈন্যদের মধ্যে একজন, যার নাম জন, সে একটি পাথরের আড়ালে লুকিয়ে থাকে এবং সুযোগ পেলে সেখান থেকে পালাতে শুরু করে। তখন জার্মান সেনারা তার পেছন থেকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু একটি গুলি তার পায়ে লাগে, যার কারণে রক্ত ঝরতে শুরু করে এবং রক্তের দাগ ধরে জার্মান সেনারা তার অনুসরণ করে, কিন্তু জনকে তারা ধরতে পারে না এবং জন সেখান থেকে পালাতে সফল হয়। এরপর রাত হলে সে একটি নদীর ধারে এসে পৌঁছায় আর জন খুব ভালো করেই জানে যদি জার্মান সেনাদের হাতে ধরা পড়ে তাহলে তারা তাকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেবে। তাই সে জীবনের পরোয়া না করে নদীর ঠান্ডা পানিতে ডুবে বসে থাকে এবং জার্মান সেনারা তার কোনো চিহ্ন খুঁজে পায় না। এখন জেনারেল মনে করে যে জন হয়তো মারা গেছে, কারণ এত ঠান্ডা পানিতে বেঁচে থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এরপর আমরা একজন উচ্চ পদের জার্মান অফিসারকে দেখতে পাই, যার নাম কার্ট। সে 11 জন বন্দীকে তদন্ত করতে শুরু করে। তখন সে জানতে পারে যে সেই সৈন্যদের মধ্যে একজন নিখোঁজ। তখন কার্ট জেনারেলকে তার সম্পর্কে জিজ্ঞেস করে। জেনারেল বলে যে নদীর ঠান্ডা পানির কারণে তার মৃত্যু হয়েছে, কিন্তু কার্ট সে কথা বিশ্বাস করে না এবং বলে যে যতক্ষণ না আমি তার মৃতদেহ দেখতে পাচ্ছি ততক্ষণ আমি বিশ্বাস করব না। সে পুরো এলাকাটি আবার অনুসন্ধান করার আদেশ দেয়। এরপর আমরা জনকে দেখতে পাই। সে নদী থেকে কোনো রকম বেরিয়ে আসে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কিছুটা এগোনোর পর একটা নৌকাতে সে এক দম্পতিকে দেখতে পায়। সে তাদের কাছে সাহায্য চায় এবং জনের অবস্থা দেখে তারা জনকে তাদের বাড়িতে নিয়ে আসে এবং তাকে গরম কাপড় ও খাবার দেয়, যার ফলে তার জীবন রক্ষা পায়। এর পরের দৃশ্যে আমরা কার্টকে দেখতে পাই। সে সেই 11 জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে যে তারা কি করতে এখানে এসেছিল, কিন্তু সেই সেনারা মুখ খোলে না। তাই সে সেনাদের উপর কঠোর নির্যাতন শুরু করে। এরপর কার্ট একটা পরীক্ষা করে যে কোনো মানুষ বরফের পানিতে কতক্ষণ থাকতে পারবে। তার সন্দেহ হয়, তাই সে নিজে বরফের পানিতে দাঁড়িয়ে 20 মিনিট অপেক্ষা করার পর নিশ্চিত হয়ে যায় যে জন এখনো বেঁচে আছে। ওদিকে জনের অবস্থা অনেকটা উন্নত হয়েছে এবং সে তার যাত্রা শুরু করে। এই যাত্রায় তাকে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় আর এই বরফের বাতাসের কারণে তার পথ চলতে অনেক অসুবিধা হয়, কিন্তু জন হাল ছাড়ে না। তারপর সে একটি ঘর দেখতে পায় যেখানে একটি বৃদ্ধ মহিলা থাকে। সে তাকে সাহায্য করে এবং তাকে একজন ব্যক্তির ঠিকানা দেয় যে তাকে এই অভিযানে তাকে সাহায্য করতে পারবে। এরপর জন মহিলাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে এবং সেই ঠিকানায় পৌঁছায় যেখানে একটি ছোট্ট পরিবার বাস করে। তাদের একটা ফুটফুটে বাচ্চা ছিল। জন তার সম্পর্কে সবকিছু বলে। সে মহিলা তাকে জানায় যে তোমার সৈন্যদের নির্যাতন করার কারণে গুরুতর আহত হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই মারা গেছে। আসলে তার এক বন্ধু হাসপাতালে নার্সের কাজ করে। এই কথা শোনার পর জন সম্পূর্ণ ভেঙে যায়। তারপর সেই মিষ্টি মেয়েটা জনের কাছে আসে, তাকে একটি ম্যাপ দেয়। সে জানতে পারে এখান থেকে সুইডেন খুব বেশি দূরে নয়, সেখানে জার্মান সেনাবাহিনী এখনো হামলা করেনি। তাই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় বর্ডার পার করে সুইডেনে যাবে। ওদিকে কার্ট জন সম্পর্কে কোনো তথ্য পায় না। তখন সে সমস্ত সৈনিকদের হত্যা করে। তারপর একজন অফিসার তার কাছে আসে আর বলে জনকে সর্বত্র খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটা বাড়ি খোঁজ করা হয়, কিন্তু জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই এখন তাদের মেনে নেওয়া উচিত জন হয়তো মারা গেছে এবং সে কার্টকে অনুরোধ করে যে হিটলারের কাছে মৃত্যুর রিপোর্ট নিয়ে যেতে, যে 12 জন সৈন্যকে হত্যা করা হয়েছে। কিন্তু কার্ট বলে সে হিটলারকে মিথ্যে কথা বলতে পারবে না। এরপর আমরা দেখি জন একজন জেলের বাড়িতে পৌঁছায়। জন জেলেকে অনুরোধ করে তাকে সুইডেনে নিয়ে যেতে এবং সে জনকে তার নৌকাতে করে সুইডেনের উদ্দেশ্যে নিয়ে যায়। এখানে জেলে বর্তমান পরিস্থিতির বিষয়ে তথ্য দেয়। জেলে কার্টের ব্যাপারে সতর্ক থাকতে বলে, কারণ কার্টের রেকর্ড আছে যে আজ পর্যন্ত কোনো বন্দী তার হাত থেকে পালাতে পারেনি। এরপর একটা জায়গায় পৌঁছানোর পর জনকে পোশাক, খাবার এবং অন্যান্য জিনিস দেয়। তারপর জন সুইডেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং জন একটি গ্রামে প্রবেশ করে। তখন সে দেখে কিছু জার্মান সৈন্য উপস্থিত ছিল। তাই জন সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন সে হঠাৎ করে পড়ে যায়। তারপর কার্ট তার কাছে আসে, কিছু জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেয়, কিন্তু সে চলে যাওয়ার পর তার সন্দেহ হয়। তৎক্ষণাৎ তার সৈনিকদের তাকে ধরে আনার নির্দেশ দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং জন সেখান থেকে অনেক দূরে চলে আসে। তখন জন একটি বিমান দেখতে পায়। জন সেখান থেকে পালানোর আগেই বিমানটি তার উপর গুলি ছুড়তে শুরু করে, কিন্তু একটাও গুলি তার গায়ে লাগে না। জন কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। গুলি চালানোর ফলে বড়
বরফের পাহাড় ভেঙে সে চাপা পড়ে। আর জার্মান সেনারা জনকে দেখতে পায় না, তাই তারা মনে করে জন হয়তো মারা গেছে। কয়েক ঘন্টা পর জন কোনোভাবে বরফ থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আমাদের কার্টকে দেখানো হয়, সে এখনো বিশ্বাস করে না, তাই কিছু সৈন্যকে তার মৃতদেহ খুঁজতে সেখানে পাঠায়। কিন্তু জন ততক্ষণে সেখান থেকে চলে গেছে। কিন্তু তারা একটি ম্যাপ আর কিছু জিনিসপত্র খুঁজে পায়। এটা জানার পর কার্ট জনকে খুঁজতে বের হয় এবং আশেপাশের সমস্ত ঘর তল্লাশি করার নির্দেশ দেয়। এরপর সৈন্যরা প্রত্যেকটি বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয়, কিন্তু তারা তার কোনো চিহ্ন খুঁজে পায় না। এরপর জন কোনো রকমে এগিয়ে যায়। এখন তার পুরো শরীর বরফে জমে কাঁপতে শুরু করেছে, কিন্তু সে হাল ছাড়ে না এবং সে হাঁটতে হাঁটতে গ্রামের কাছে একটা বাড়ির ভেতরে প্রবেশ করে, যেখানে দুই ভাই বোন থাকে। তাদের নাম ম্যারিস এবং গুডরন। তাকে দেখে খুব ভয় পেয়ে যায়, কিন্তু তারা তাকে গরম পোশাক পরায় এবং তার চিকিৎসা শুরু করে। তাকে একটি নিরাপদ স্থানে লুকিয়ে রাখে। এরপর এক সপ্তাহ কেটে যায়। তখন জন অনেকটা সুস্থ হয়ে ওঠে। তার অবস্থা অনেকটা উন্নত হয়েছে, কিন্তু তার পায়ের ক্ষত এখনো সারেনি, তাই সে হাঁটতে পারবে না। তখন ম্যারিস তার বন্ধুদের সাহায্যে জনকে অন্য একটি সুরক্ষিত জায়গায় নিয়ে আসে, যেখানে জার্মান সেনারা তার কাছে পৌঁছতে পারবে না। ম্যারিস বলে যে আমরা সীমান্ত পার করার একটি পথ খুঁজে পাবো এবং ততক্ষণ পর্যন্ত তোমাকে এই জায়গায় লুকিয়ে থাকতে হবে। এই জায়গাটা তোমার জন্য সম্পূর্ণ নিরাপদ, তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো। এরপর জন একা থাকার কারণে তার মানসিক ভারসাম্য হারাতে শুরু করে এবং সে স্বপ্ন দেখে যে জার্মান সেনারা তাকে ধরতে আসছে। এর কিছুদিন পর সে দেখে তার পায়ের আঙুলের ইনফেকশন হতে শুরু করেছে, কিন্তু এই জায়গায় তাকে সাহায্য করার মতো কেউ নেই। তাই সে নিজের মনকে শক্ত করে এবং ছুরির সাহায্যে আঙুলটিকে কেটে ফেলে। আর 9 দিন অপেক্ষা করার পর ম্যারিস কিছু লোক নিয়ে আসে এবং সে জনকে বলে আমরা সীমান্ত পার করার একটি পথ খুঁজে পেয়েছি। জনকে একটি কাঠের স্লেসের উপর শুইয়ে তাকে সেখান থেকে টেনে বের করে আনে। যখন ম্যারিস এবং তার সঙ্গীরা জনকে সেখান থেকে নিয়ে যায়, তখন একটি জার্মান বিমান সেখানে চলে আসে, যা দেখে তারা জনকে একটি পাথরের নিচে লুকিয়ে রাখে। তারপর ম্যারিস জনকে বলে যে তোমাকে শীঘ্রই কিছু লোক নিতে আসবে, যারা তোমাকে সুইডেনের সীমান্ত পার করে দেবে। এবং জন পাথরের নিচে অপেক্ষা করে, কিন্তু কেউ তাকে নিতে আসে না এবং রাতের তাপমাত্রা 20 ডিগ্রির নিচে পৌঁছে যায়। চারপাশে বরফ জমতে শুরু করে। এখন জন ভাবে যে কেউ তাকে নিতে আসবে না আর এখানে সে মারা যাবে। এরপর ম্যারিস এবং গুডরন কথা বলে যে জন হয়তো এতক্ষণ সীমান্ত অতিক্রম করেছে। তখন একজন লোক আসে, যার জনকে সুইডেনের সীমান্ত পার করার দায়িত্ব ছিল, কিন্তু সে বলে আমি জনকে কোথাও খুঁজে পাইনি। এবং তারা বুঝতে পারে যে জনকে হয়তো কোনো ভুল পাথরের নিচে লুকিয়ে রাখা হয়েছে। এই কথা শুনে ম্যারিস খুব ভয় পেয়ে যায় এবং সে তার বন্ধুদের সাথে নিয়ে জনকে খুঁজতে বের হয়। যখন তারা পাহাড়ে পৌঁছায়, জন তখন পুরোপুরি বরফে ঢাকা পড়ে গেছে এবং সেখান থেকে বরফ সরিয়ে দেখে জন এখনো বেঁচে আছে এবং তাকে গরম স্যুপ খেতে দেয় আর বলে যে আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। এরপর কিছু লোক জনের কাছে পৌঁছায়, যারা তাকে সেই কাঠের স্লেসের উপর শুইয়ে সুইডেনের সীমান্তের দিকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু এখন সে খুব দুর্বল হয়ে পড়েছে। রাত নামার সাথে খুব ঠান্ডা বাতাস বইতে শুরু করে, যার কারণে জন সেখানে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান হয়, সে নিজেকে একটি গুহার ভেতরে দেখতে পায়। এখানে এই গ্রুপের লিডার বলে যে সামনে একটা জার্মান চেকপোস্ট রয়েছে, তাই তারা এখন সীমান্ত অতিক্রম করতে পারবে না। এবং জন তাদের উপর রেগে যায় আর বলে আমি খুবই দুর্বল হয়ে পড়েছি এবং যদি আমি মারা যাই তবে আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা কখনোই আমার দেশে পৌঁছবে না। কিন্তু গ্রুপের লিডার বলে যে আমরা শীঘ্রই কোনো না কোনো উপায় খুঁজে বের করব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই জায়গায় অপেক্ষা করতে হবে। তারপর এক সপ্তাহ কেটে যায়। তার একটি প্ল্যান করে, এবার জনের কাঠের স্লেস তারা নিজেরা টানবে না, বরং পাহাড়ি হরিণ দিয়ে টানাবে। তারপর তারা সীমান্তের কাছে পৌঁছায়, যেখানে হাজার হাজার পাহাড়ি হরিণ থাকে এবং এখানে একটি জার্মান চেকপোস্ট রয়েছে। জার্মানদের থেকে বাঁচার জন্য জনের সেই কাঠের স্লেসটা পাহাড়ি হরিণের সাথে বেঁধে দেয় এবং সেই হরিণগুলোকে সুইডেনের সীমান্তের দিকে পাঠিয়ে দেয়। যখন তারা সেখান থেকে চলে যায়, তখন তাদের সংখ্যা অনেক বেশি ছিল, তাই জার্মান সেনারা জনকে দেখতে পায় না এবং জন সীমান্তের কাছে পৌঁছতে শুরু করে। কিন্তু হঠাৎ করে কাঠের স্লেসের দড়ি খুলে যায়, উল্টে গুরুতর আহত হয় এবং এখানে জার্মান সৈন্যরা তাকে দেখতে পায়। কিন্তু সেনারা তাকে গুলি করার আগে তার স্লেসটা নিয়ে কোনো রকম সে একটা পাথরের পেছনে লুকিয়ে পড়ে। এরপর সেনারা তার দিকে যেতে শুরু করে, কিন্তু জনের বিশ্বাস ছিল যে সে যদি ধরা পড়ে তাহলে জার্মানরা তাকে মেরে ফেলবে। তাই সে বন্দুক বের করে নিজেকে গুলি করার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যে হরিণটা তাকে টেনে নিয়ে এসেছিল সে নিজেই তার কাছে এসে দাঁড়ায়। তখন জন দড়িটাকে শক্ত করে স্লেসের সাথে বেঁধে ফেলে এবং শূন্যে গুলি চালায়। তখন পাহাড়ি হরিণটি সম্পূর্ণ গতিতে সীমান্তের দিকে ছুটতে শুরু করে। জার্মান সেনারা তার উপর গুলি চালাতে থাকে, কিন্তু একটাও গুলি তার গায়ে লাগে না এবং অবশেষে সে সুইডেনের সীমান্ত পার হয়ে যায়। এবং জনের জন্য এটি অলৌকিক ঘটনা থেকে কিছু অংশে কম ছিল না এবং সে তার মিশনে সফল হয়। এরপর জার্মান সৈনিকরা কার্টকে জনের কথা বলে যে সে এখান থেকে পালাতে সফল হয়েছে এবং কার্ট এই কথা শুনে তার পায়ের তলার মাটি সরে যায়, কারণ সে প্রথমবার একজন বন্দীকে ধরতে ব্যর্থ হয়েছিল।
এরপর 3 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে জন এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। যদিও সে এই মিশনে তার পায়ের একটি আঙুল হারিয়েছে। এখন সে এগিয়ে আসে এবং তার হাতে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনারেলের হাতে তুলে দেয়। এখন জন সকলের চোখে একজন সত্যিকারের নায়ক হয়ে ওঠে, যে জার্মান সেনাদের হাত থেকে পালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আনতে সফল হয়েছিল। এরপর 1945 সালে যুদ্ধ শেষ হয়ে যায় এবং 1947 সালে কার্টকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ম্যারিস বিয়ে করে আর 5টি সন্তান হয়। গুডরনও তার প্রেমিকের সাথে সুখে সংসার করে এবং জনকে নরওয়েতে বিভিন্ন রকমের পুরস্কার দেওয়া হয়। কিন্তু জন ওই সমস্ত কৃতিত্ব সেই সমস্ত লোকেদের দেয় যারা তাকে এই মিশনে সাহায্য করেছিল, এমনকি সেই পাহাড়ি হরিণকেও, যারা তাকে সীমান্ত অতিক্রম করতে সাহায্য করেছিল। নরওয়ে এখন স্বাধীন হয়ে যায় এবং জন তার জীবন খুব ভালোভাবে কাটায় এবং 1948 সালে সে মারা যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।